সালামু আলাইকুম, কেমন আছো প্রিয় এইচএসসি আলিম শিক্ষার্থী বন্ধুরা? তোমরা যারা এবারে এইচএসসি ও আলিম পরীক্ষা দিচ্ছ, তোমাদের সামনে এই পরীক্ষার পরই হাজির হতে যাচ্ছে একটি কম্পিটিটিভ এক্সাম। আর এই কম্পিটিটিভ এক্সামকে আমরা বলে থাকি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। প্রতি বছর অসংখ্য শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশ নেয় এবং খুবই সিলেক্টিভ এবং ক্ষুদ্র একটি অংশ এই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়ে থাকে। এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যেমন তোমার লাইফের টার্নিং পয়েন্ট বা মোড়কে চেঞ্জ করে দিতে পারে, এছাড়াও এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তোমার জীবনের হতাশার কারণ হতে পারে। আজকে আমি তোমাদের সামনে মূলত দাঁড়িয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় মানবিক বিভাগ এর ভর্তি পরীক্ষা সম্পর্কে। এই ভর্তি পরীক্ষার ধরন, খুঁটিনাটি সমস্ত অর্থাৎ এ টু জেড ভর্তি পরীক্ষা সম্পর্কে আলোচনা করব। তো তাহলে দেরি না করে চলো শুরু করা যাক। আমাদের প্রথম স্লাইডে যদি আসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানবিক বিভাগ সম্পর্কে, অর্থাৎ আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানবিক বিভাগে ভর্তি হতে চাই, আমরা মানবিক বিভাগ সম্পর্কে একটু জেনে নিই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানবিক বিভাগ অন্যতম জনপ্রিয় এবং বড় একটি ইউনিট। বলা যেতে পারে প্রতি বছর প্রায় 1,30,000 থেকে 40,000 স্টুডেন্ট এই বিভাগে পরীক্ষা দেয় এবং খুবই সিলেক্টিভ, অর্থাৎ প্রায় 2934 জন স্টুডেন্ট, প্রায় 2934 জন স্টুডেন্ট এই বিভাগে ভর্তির সুযোগ পেয়ে থাকে। এটা মানবিক, বিজ্ঞান এবং বাণিজ্যের সকল ধরনের স্টুডেন্টের সমন্বয়। আর আমি যদি তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে বলি, প্রথমে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় মানবিক বিভাগ সম্পর্কে একটু বেসিক তথ্য জেনে নিই। ঢাকা বিশ্ববিদ্যালয় মানবিক বিভাগ অন্যতম বড় একটি ইউনিট। এখানে প্রায় 10টির মতো অনুষদ রয়েছে এবং 44টি এর কাছাকাছি বিভাগ রয়েছে, এবং প্রতি বছর অসংখ্য শিক্ষার্থী এখানে ভর্তি হওয়ার ইচ্ছা পোষণ করলেও প্রতি সিটের বিপরীতে প্রায় 43 থেকে 44 জন কম্পিটিটর থেকে থাকে। এবং তোমার এই বিভাগে প্রায় সিট রয়েছে 3,000-এর কাছাকাছি এবং টোটাল সিট হচ্ছে 2934, যেখানে মানবিক, বিজ্ঞান এবং বাণিজ্যর সকল এর সমষ্টি। তো চলো এবার আমরা দ্বিতীয় স্লাইডে যাই। দ্বিতীয় স্লাইডে যদি বলি ঢাকা বিশ্ববিদ্যালয় ঐতিহ্য গৌরব। ঢাকা বিশ্ববিদ্যালয়কে শুধু একটি বিশ্ববিদ্যালয় মাপকাঠিতে মাপলে হবে না, কেননা ঢাকা বিশ্ববিদ্যালয় এর সাথে জড়িত বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং যত ধরনের কালচারাল অ্যাক্টিভিটিস গুলো আছে সবগুলোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে রিলেটেড। তো এই জন্য এটা যেমন বাংলাদেশের টপেস্ট বা নাম্বার 1 ইউনিভার্সিটি, এবং এর পাশাপাশি এর সাথে জড়িত বাংলাদেশের রাজনীতি, ইতিহাস, সংস্কৃতি এবং সবকিছু বলা যেতে পারে। সো আমি যদি তোমাদের একটা ঐতিহাসিক পটভূমি দিই, তাকে ভাষা আন্দোলন থেকে শুরু করে 1969, 71 এবং ইভেন 24-এ যে আন্দোলনগুলো, সবগুলো আন্দোলনের সূত্রপাত মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি যদি তৃতীয় স্লাইডে যাই, এই স্লাইডে মূলত আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় মানবিক বিভাগের যে বিস্তৃত পাঠ্যক্রম সেটা নিয়ে আলোচনা করব। ঢাকা বিশ্ববিদ্যালয় আমি আগেই বলেছি টোটাল 10টি অনুষদ রয়েছে এবং এর আন্ডারে রয়েছে প্রায় 44টা বিভাগ। আমি যদি বলি সামাজিক বিজ্ঞান, সামাজিক অনুষদ, আইন অনুষদ এবং কলা বিজ্ঞান, এর আন্ডারে রয়েছে বিভিন্ন ধরনের সাবজেক্ট। যেমন আমি দেখতে পাচ্ছ তোমরা না, থিয়েটার, দর্শন, ইসলামিক স্টাডি, ইসলামিক হিস্টোরি, আরবি, ফার্সি, ইংরেজি। এবং ক্যারিয়ারে যদি বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোস্ট অফ দ্য টাইম, অর্থাৎ যারা বি ইউনিট মানবিকে আসে, তাদের বেশিরভাগই একটি অংশ তাদের টার্গেট থাকে নবম গ্রেডের জব বা বিসিএস। তো তারা মূলত বিসিএস এর দিকে মূলত যায়। এছাড়া অনেকে উচ্চশিক্ষার জন্য বাইরে যায় এবং বিশ্ববিদ্যালয়ে অনেক জায়গায় টিচার হিসেবে জয়েন করে থাকে। এছাড়াও সাংবাদিক, গবেষক, লেখক তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিট থেকেই খুঁজে পাবা। ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিটের অনুষদের বিভাগসমূহ। প্রথমেই দেখো কলা অনুষদ। কলা অনুষদের এর আন্ডারে রয়েছে বাংলা, ইংরেজি, আরবি, ফার্সি, দর্শন, ইসলামিক স্টাডিজ, থিয়েটার, সঙ্গীত, ভাষা বিজ্ঞান, আরো অনেক সাবজেক্ট। এর পাশাপাশি সামাজিক বিজ্ঞান অনুষদ। প্রত্যেকটা অনুষদে রয়েছে সাবজেক্ট, যেমন অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক, গণযোগাযোগ, সাংবাদিকতা, এইগুলো সামাজিক বিজ্ঞান অনুষদের আন্ডারে। এরপর হচ্ছে আইন অনুষদ। আইন অনুষদে শুধু একটি সাবজেক্ট রয়েছে, সেটা হচ্ছে ল। এরপর দেখো তুমি সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে সমাজ কল্যাণ রয়েছে। এছাড়াও অর্থনীতিতে স্বাস্থ্য অর্থনীতি। এরপরে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, আমরা যেটাকে IER বলে থাকি। এছাড়াও ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং আধুনিক ভাষা শিক্ষা ইনস্টিটিউট। এখানে বিভিন্ন ধরনের ভাষার কোর্সের বিষয়ে শিক্ষা দেওয়া হয়। এবার যদি আমি নেক্সট স্লাইডে যাই, দেখো সিট সংখ্যা ও প্রতিযোগিতা। আমি তোমাদেরকে 25 এবং 26 শিক্ষাবর্ষে একটি ডেটা দিয়েছি। দেখো প্রতি বছর, আমি তোমাকে আগেই বলেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টোটাল সিট হচ্ছে 2934, প্রায় 3000 এর কাছাকাছি। এবং এই গ্রাফটা দেখো, এখানে মানবিক থেকে 1744, অর্থাৎ মানবিকের সিট হচ্ছে 1744, মানবিকের সিট 1744, যেটা বলা যেতে পারে প্রায় 60%, অর্থাৎ 60% সিট এটা মানবিকের জন্য বরাদ্দ। এরপর বিজ্ঞান, অর্থাৎ তোমরা যারা সায়েন্সে পড়েছো, সায়েন্সে পড়বার ভাবছো না আমি আর সায়েন্সে পড়বো না, সায়েন্স ভালো লাগে না, তো তোমাদের জন্য সিট রয়েছে হচ্ছে
908টি। তোমাদের জন্য সিট রয়েছে 908টি। যারা বিজ্ঞান থেকে মানবিকে পরীক্ষা দিবে তাদের জন্য সিট রয়েছে 908টি। এরপর যারা বাণিজ্যে পড়ছে এবং ভাবছে যে আমি অর্থনীতি, ল এগুলো নিয়ে পড়বো, বা ইংরেজি, বাংলা বা আরবি সাহিত্য বা এগুলো নিয়ে পড়বো, তাদের জন্য সিট রয়েছে 282টি। অর্থাৎ তাদের সিট সংখ্যা প্রায় 10%, বিজ্ঞানের সিট সংখ্যা প্রায় 30%, এই টোটাল 100%। সো এবার যদি আমরা নেক্সট স্লাইডে যাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ও মূল্যায়ন। সো তুমি যদি গ্রাফটা দেখো তাহলেই বুঝতে পারবা, একটা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মূলত দুইটা ধাপে পরীক্ষা হয়। প্রথম ধাপ হচ্ছে এমসিকিউ, দ্বিতীয় ধাপ হচ্ছে রিটেন, এবং তোমার জিপিএ এর উপরে একটা মার্ক থাকে। এখানে লক্ষ্য করো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মূলত 60 মার্ক, এখানে 60 মার্ক থাকে হচ্ছে এমসিকিউ এর উপর, 40 মার্ক রিটেনের উপর, 20 মার্ক জিপিএ এর উপর। এবং এই যে জিপিএ এটা কাউন্টটা হয় কিভাবে, আমি জাস্ট তোমাদের একটু সিম্পল একটু জাস্ট বুঝিয়ে দিই। ধরো তুমি এসএসসিতে পেয়েছো 4.5, তো এর সাথে জাস্ট 2 গুণ দিবা, কত আসলো 9। যদি তুমি পাও 4, এর সাথে 2 গুণ দিবা, তাহলে কত হয় 8। সো আর যদি তুমি পাও 5, এর সাথে 2 গুণ দিলে হবে 10। অর্থাৎ জিপিএর হিসাবটা তোমাকে জাস্ট 2 গুণ দিলেই তোমার হিসাবটা তুমি করে ফেলতে পারবে। অর্থাৎ তোমার ধরো এসএসসি এবং যে এইচএসসি বা আলিম বা দাখিলে দুইটাতেই 5 এবং 5 জিপিএ 5, তাহলে তোমার টোটাল মার্ক হচ্ছে 20। তো এইভাবে তোমার যে জিপিএ তার সাথে 2 গুণ করে তোমার জিপিএর হিসাবটা তুমি করে ফেলতে পারবা। এবং এই যে পরীক্ষার যে অংশ, এটা আবার যারা ইংরেজি ব্যাকগ্রাউন্ডে, অর্থাৎ যারা ইংরেজি মিডিয়াম থেকে এসেছে তাদের জন্য আবার একটু ডিফারেন্ট। তাদের ক্ষেত্রে এমসিকিউটা মূলত হয় বাংলা, ইংরেজি এবং জিকে এর ক্ষেত্রে। কিন্তু যারা ইংরেজি ব্যাকগ্রাউন্ড বা ও লেভেল, এ লেভেল শেষ করেছে তাদের জন্য হয় বাংলা, এর পরিবর্তে ইলেকটিভ ইংলিশ নামে একটা অংশ, এবং ইংরেজি এবং জিকে এর উপর। দেখো, তোমরা যেটা এটাকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, কারণ এই অংশটা একদম টোটালি ঢাকা বিশ্ববিদ্যালয় সিলেবাসের আদলে তৈরি করা। সো এবার তোমরা একটু দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয় আমি আগেই বলেছি দুইটা ভাবে পরীক্ষা হয়। প্রথমত হচ্ছে এমসিকিউ, দ্বিতীয় পার্ট হচ্ছে রিটেন। তো এমসিকিউর বিষয়গুলো দেখো, তোমরা যারা বাংলা মিডিয়াম বা ইংরেজি ভার্সন তাদের জন্য একরকম, আর যারা ও লেভেল বা এ লেভেল শেষ করছে তাদের জন্য আরেক রকম। দেখো, বাংলা যারা বাংলা মিডিয়াম বা ইংরেজি ভার্সন থেকে এসেছে তাদের জন্য 15 মার্ক থাকবে বাংলা থেকে, জেনারেল ইংরেজি বা ইংরেজি থেকে থাকবে 15 মার্ক, এবং জিকে থেকে থাকবে 30 মার্ক, টোটাল 60 মার্ক তোমাদের এখানে। আর তোমরা যারা ও লেভেল বা এ লেভেল ইংরেজি মিডিয়াম থেকে এসেছো, তোমাদের ক্ষেত্রে বাংলা এটা জাস্ট চেঞ্জ হবে, এটার ক্ষেত্রে তোমাদের ইলেকটিভ ইংলিশ নামে একটি অংশে পরীক্ষা দিতে হবে, যেখানে মার্ক থাকবে 15, জেনারেল ইংলিশ তোমাদের থাকবে, এবং জিকে এটা 30 মার্ক তোমাদের থাকবে, টোটাল 60 মার্ক। এরপর আমি যদি তোমাকে নেগেটিভ মার্কিং সম্পর্কে বলি, ধরো তুমি একটা প্রশ্নের উত্তর পারো না, তারপরে তুমি দাগিয়েছো, সেক্ষেত্রে যেটা হয় তোমার যে মার্ক পাবা সেক্ষেত্রে সেই মার্ক থেকে 0.25 কর্তন করা হবে আর কি। তো এবার যদি নেক্সট স্লাইডে যাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন অংশের মান বন্টন। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনে আমি আগেই বললাম 40 মার্ক থাকে এখানে রিটেনে, টোটাল মার্ক থাকবে 40, যেখানে বাংলার জন্য থাকবে কত 20, ইংরেজির জন্য 20। তো আর যারা ইংরেজি মিডিয়াম থেকে আসবে তাদের ক্ষেত্রে বাংলার পরিবর্তে পরীক্ষা হবে ইলেকটিভ ইংলিশ, অর্থাৎ তোমাদের ইংরেজি পরীক্ষা হবে এবং ইলেকটিভ ইংলিশ এর উপর পরীক্ষা হবে 20 40 মার্ক। এবং তোমাদের এখানে সময় থাকবে টোটাল 45 মিনিট। তো 45 মিনিটের মধ্যে তোমাকে বাংলা এবং ইংরেজি শেষ করতে হবে। অর্থাৎ এটা মানে এই না বাংলার জন্য 45, ইংরেজির জন্য 45, এমন না। বাংলার জন্য 20 মিনিট এবং ইংরেজির জন্য 20 মিনিট, প্রায় তোমাকে 45 মিনিটের মধ্যে শেষ করতে হবে। এবং সিলেবাসটা যদি বলি, তোমাকে বাংলার ক্ষেত্রে একটি অনুচ্ছেদ দিবে যেখানে মার্ক থাকবে 10। ধরো আমরা যে সৃজনশীল লিখেছি এইচএসসিতে বা আলিমে, সেরকম টাইপের একটা সৃজনশীল থাকবে যেখানে মার্ক থাকবে 10। এরপর তোমাকে একটা ব্যাখ্যা দিতে পারে, অথবা ভাব সম্প্রসারণ, অথবা সারমর্ম বা সারাংশ থাকতে পারে। এই টোটাল 20 মার্ক বাংলার ক্ষেত্রে। আর ইংরেজির ক্ষেত্রে একটা প্যারাগ্রাফ, এটা 100%, একটা প্যারাগ্রাফ 100% এটা আসবেই। এবং একটা কম্পোজিশন এটা ইউজুয়ালি দিতেও পারে, নাও পারে। অন দ্য আদার হ্যান্ড, ট্রান্সলেশন আর সেন্টেন্স মেকিং, এটা থেকে একটা কোশ্চেন ইউজুয়ালি আসে। ট্রান্সলেশন এবং সেন্টেন্স মেকিং, এই দুইটার মধ্যে থেকে যে কোনো একটা টপিক আসে, এটাতে ইউজুয়ালি মার্ক থাকে 5। এবং আরেকটা কোশ্চেন থাকে তোমাদের ইংরেজি ফার্স্ট পেপার যে বুক, সেখান থেকে ধরো তোমরা একটা কবিতা পড়েছো ড্রিম নিয়ে, অথবা তোমরা ড্রিমের যেমন একটা কবিতা ধরো, হোল ফার্স্ট ড্রিম, ইফ ড্রিমস ডাই লাইফ ইজ এ ব্রোকেন উইজ অফ এ বার্ড। হোল ফার্স্ট ড্রিম এটা মানে কি বিশ্লেষণ করো, অথবা রিভার এভরিওয়ার এরকম, অথবা ওয়াটার এভরিওয়ার, এই টাইপের যে চরণগুলো বা লাইনগুলো আছে সেগুলো দিয়ে তোমাকে ব্যাখ্যা করতে বলতে পারে। তো এবার আমরা যদি নেক্সট পার্টে যাই,
এই স্লাইডে মূলত আমরা আলোচনা করবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানবন্টন ও পাশের শর্ত। ধরো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা তুমি শেষ করছো, পরীক্ষা শেষ করার পর তোমার যে তুমি পাস মার্কটা কিভাবে হবে। ধরো তোমরা যারা এইচএসসি তে পরীক্ষা দিছো বা সায়েন্সের ব্যাকগ্রাউন্ডে যারা পরীক্ষা দিছো, তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট বলতে আমি যদি বলি সায়েন্সের সাবজেক্ট, ধরো তুমি বায়োলজিতে তোমার একটা এমসিকিউতে আলাদা পাস করতে হয়, সিকিউতে আলাদা পাস করতে হয়। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সেম, তোমাকে এমসিকিউতে আলাদা প্রত্যেকটা সাবজেক্টে পাস করতে হবে, এরপর তোমাকে রিটেনে আলাদাভাবে পাস করতে হবে। তো এমসিকিউ এর পাসের শর্তগুলো আমরা ফার্স্টে জেনে নিই। ধরো তোমার যে এমসিকিউ মার্ক কত, 60, অর্থাৎ এমসিকিউ মার্ক হচ্ছে 60। তো এক্ষেত্রে বাংলার ক্ষেত্রে 15, ইংরেজির ক্ষেত্রে 15 এবং জিকের ক্ষেত্রে 15। বাংলাতে তোমাকে মিনিমাম 15-র মধ্যে তোমাকে মিনিমাম 5 মার্ক পেতেই হবে, ইংরেজিতে মিনিমাম 15-র মধ্যে 5 মার্ক পেতেই হবে, এবং জিকেতে 30-এর মধ্যে মিনিমাম 10 পেতেই হবে। যদি তুমি এর কমে পাও, অর্থাৎ ধরো তুমি বাংলাতে পেয়েছো, ধরো তুমি পেয়েছো 4, ইংরেজিতে পাইছো 13 এবং জিকেতে পাইছো 25, অর্থাৎ তোমার সর্বসাকুল্যে মার্ক হচ্ছে 42, অর্থাৎ তুমি 42 পাইছো, তারপরও তুমি ফেল, কেননা তুমি একটাতে 5-এর কম পেয়েছো। অর্থাৎ তোমাকে 3টা সাবজেক্টেই আলাদা আলাদা পাস করতে হবে। সেম গোস টু রিটেন। তো রিটেনের ক্ষেত্রেও সেম, রিটেনের ক্ষেত্রে তোমাকে বাংলা রিটেনের ক্ষেত্রেও তোমাকে বাংলা এবং ইংরেজিতে আলাদা আলাদা পাস করতে হবে। অর্থাৎ বাংলার ক্ষেত্রে তোমাকে মিনিমাম 5 পেতে হবে এবং ইংরেজির ক্ষেত্রে মিনিমাম 6, অর্থাৎ দুইটা মিলে তোমাকে মিনিমাম 11 মার্ক পেতে হবে। যদি তুমি 11-র কম পাও তাহলে তুমি রিটেনেও ফেল করবা। এক্ষেত্রে তুমি যদি এমসিকিউতে পাস না করো তাহলে তোমার রিটেনের খাতাও মূল্যায়ন করা হবে না। এবং নেক্সট স্লাইডে তোমরা অনেকেই প্রশ্ন করো, ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাটমার্ক কেমন হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কাটমার্কের যে বিষয়টা, এটা এক এক সময় এক এক রকম হয়ে থাকে। তবে ইউজুয়ালি তোমরা যারা, যদি প্রশ্ন ইউজুয়ালি হার্ড হয় তো সেক্ষেত্রে ধরো 70 হলেই তুমি যদি 70 পাও 120-এর মধ্যে, তাহলে তুমি ইউজুয়ালি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সিট নিশ্চিত করবে, এটা শিওর বলা যেতে পারে। আর যদি প্রশ্ন মধ্যম সারির হয় তাহলে 75, 120-এর মধ্যে তোমার জিপিএ সহ 75% যদি তুমি মার্ক পাও, তাহলে ইউজুয়ালি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সিট নিশ্চিত করবে বলে আশা করা যায়। কিন্তু তোমার ইন্টেনশন যদি থাকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সারির একটি সাবজেক্টে পড়বো, যেমন ল, ইংরেজি, অর্থনীতি, এই ধরনের সাবজেক্টে, সেক্ষেত্রে তোমাকে মিনিমাম 80 থেকে 90 এর মাঝে মার্ক গেইন করতে হবে। অর্থাৎ তোমার পজিশন যদি 100-র মধ্যে থাকে বা 150, তাহলে তুমি ইউজুয়ালি ল পাবা। বা এরকম তোমার সাবজেক্ট যদি তোমার ইচ্ছা থাকে যদি আমি ভালো সাবজেক্টে পড়বো, তাহলে সেক্ষেত্রে তোমাকে মার্কের বিষয়ে নজর রাখতে হবে। তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা মূলত আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয় সাজেশন সম্পর্কে, কিভাবে কোন বইগুলো পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার পরীক্ষা সহায়ক হবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।